dancer and theatre performer Kamrunnesa Dolon. Kamrunnesa Dolon is a Bangladeshi dancer, teacher, performer, and academic professional with over 26 years of experience in dance. She began learning at the age of 4, and since then dance has remained an important part of her life. She received formal training from Bulbul Lolitakala Academy, BAFA, where she completed her certificate course in general and classical dance in 2009. Her classical specialization is Kathak. Under the guidance of her teachers, she developed technical skill, discipline, punctuality, and confident stage presentation. Alongside Bangladeshi folk dance, she has practiced and performed classical dance and is also an active member of Podatik Natto Songshad, a prominent theatre group in Bangladesh. Through theatre and dance, she has participated in many cultural programs, stage productions, and performances. She believes folk dance represents community life, seasonal festival, harvest celebration, and local traditions. She continues to promote these forms through regular performance and teaching. In addition to her artistic career, Dolon completed higher education in finance and currently works at Victoria University of Bangladesh in academic administration. She also teaches dance at an academy, working closely with young students. Teaching is an important part of her journey, and she plans to establish her own dance academy in the future. Despite facing social judgment and financial challenges within this field, she continues her work with consistency and commitment. Her advice to young dancers is clear: practice regularly, stay disciplined, respect your teachers, and focus on the steady growth rather than the quick recognition. আপু, আপনাকে অনেক স্বাগতম আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের অস্তিত্বর পেজে অংশগ্রহণ করার জন্য। শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপু, আমাদের দর্শকদের জন্য আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেন। আমি কামরুন্নেসা দোলন। আমি বর্তমানে আছি ঢাকাতে। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছি। পাশাপাশি আমি একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার হিসেবেও দায়িত্বরত আছি। আমি এর পাশাপাশি আমার নাচের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। আমি বর্তমানে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা নৃত্যশিল্পী সংস্থার একজন নিয়মিত শিল্পী। এর পাশাপাশি আমি মঞ্চনাটকে অভিনয় করছি। আচ্ছা, তো আপু আপনার কাছ থেকে জানতে চাই নাচের জগতে কিভাবে আসা আসলে আপনার? নাচের জগতে আমার জার্নিটা খুব ছোটবেলা থেকে। যখন আমার 4 বছর বয়স। তো সব মিলিয়ে 26 বছরের জার্নি। আর আমার নাচের শুরুটা হয়েছিল বুলবুল ললিতকলা একাডেমি, বাফা থেকে। আমি 2009 সালে বাফা থেকে সাধারণ নৃত্য এবং উচ্চাঙ্গ নৃত্যের উপরে সার্টিফিকেট কোর্স কমপ্লিট করি। আমার সাধারণ নৃত্যের গুরু ফারহানা চৌধুরী বেবি এবং সোহেল রহমান, এবং আমার উচ্চাঙ্গ নৃত্যর গুরু সাজু আহমেদ। আমার উচ্চাঙ্গ নৃত্যের বিষয় ছিল কত্থক। এর পাশাপাশি আমি লোকনৃত্য, আহ আদিবাসী নৃত্য, মণিপুরি বিভিন্ন ধরনের আরো নাচ করেছি বা করছি। আর বর্তমানে আমি পদাতিক নাট্য সংসদের, আমি যেহেতু মঞ্চ নাটক করি, একটু আগে আমি বললাম, তো আমি আজ যুক্ত আছি পদাতিক নাট্য সংসদের সাথে। আমাদের পদাতিকের নতুন প্রোডাকশন আলিবাবা এবং চল্লিশ, বর্তমানে আমি এই নাটকে করছি। সুন্দর, ধন্যবাদ আপু। আহ আপু, ছোটবেলা থেকে নাচটাকেই কেন আসলে আপনি বেছে নিলেন? নাচের প্রতি আসলে একটা আগ্রহ ছোটবেলা থেকেই ছিল, যেহেতু অলরেডি আমি বললাম যে আমি খুব ছোটবেলায়, একদম 4 বছর বয়স থেকে আমার নাচের জার্নি। তো আমি ছোটবেলায় ছবি আঁকতাম, একসময় ছবি আঁকতে খুব পছন্দ করতাম। বাট দেখা যেত আমি আর্ট ক্লাস থেকে নাচের ক্লাস আমার বেশি ভালো লাগতো। আমি আর্ট ক্লাসে থেকেও দৌড়ে নাচের ক্লাসে চলে আসতাম। ঘুঙুরের আওয়াজ আমার খুব ভালো লাগতো।
আমার বোন নৃত্যশিল্পী ছিল, আমার বড় বোন নাচ শিখতো। তো আমার দেখে দেখে নাচ মুখস্থ হয়ে যেত, মানে ছোটবেলা থেকে আমার মানে একটা নাচ দেখলে আমার মুখস্থ হয়ে যেত। তো আমার নাচের প্রতি এই আগ্রহটা থেকে দেখে আমার বাবা মা ডিসিশন নিল আমাকে নাচে ভর্তি করাবে। বাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আহ, তো আপনি যেহেতু অনেক ছোটবেলা থেকেই নাচ করেন, নাচ আপনার প্রতিনিয়ত একটা সঙ্গী বলা যায়, তো এইখানে আপনার ব্যক্তিগত গল্পটা একটু শুনতে চাই, এবং নাচ নিয়ে যদি আপনার কোনো মজার অভিজ্ঞতা থাকে। উম অভিজ্ঞতা অনেক আছে। আমি এই মুহূর্তে যেটা মনে পড়ছে আমি একটু শেয়ার করতে চাই। আমি তখন খুব ছোট, স্কুলে পড়ি। তো একটা নাচের কম্পিটিশনে আমি পার্টিসিপেট করছিলাম। তো তো দ্যাট মোমেন্টে অন স্টেজ পারফরমেন্স এর মধ্যে কিছু স্টেপ থাকে দাঁড়িয়ে করতে হয়, কিছু স্টেপ করতে হয় বসে করতে হয়। তো কোনো একটা স্টেপ হয়তো বসে করছি, করার পর আমি উঠতে গিয়ে সামহাও আমার নাচের ড্রেসে আমার পাটা আটকে যায়, আমি অন স্টেজ পড়ে যাই পারফরমেন্স এর মধ্যে। কিন্তু আমি যখন পড়ে যাই আমার যিনি তবলাবাদক ছিল উনি আরো দ্বিগুণ তালে তবলা বাজানো শুরু করে, যাতে আমার কনফিডেন্সটা না কমে বা আমি যেন কনফিডেন্সটা মানে ফল না করে বা আমি যেন আবার পারফরমেন্সটা কন্টিনিউ করে যেতে পারি। তো আমি উঠে আবার আমার পারফরমেন্স কন্টিনিউ করি, পুরো নাচটা আমি হাসি মুখে শেষ করি। বাট আমি যখন নাচটা শেষ করে গ্রিন রুমে আসি, গ্রিন রুমে এসে আমি কান্না করে দিই যে আমি তো পড়ে গেলাম, আমি তো কম্পিটিশনের মধ্যে পড়ে গেলাম, বিজয়ী তো হতে পারবো না। খুব মন খারাপ হয় আমার। আহ, আমি যে পড়ে গিয়েছি এটা আমার তবলাবাদক বুঝতে পারে, বিচারকরাও বুঝেছে, আমি আহ, মাও বুঝতে পারে, কিন্তু সাধারণ দর্শক বা অডিয়েন্স বুঝতে পারে নাই। তো অনেকে বলেছেন না, আমাকে বলছিল কেন তুমি কান্না করছো, তোমার তো নাচ ভালো হয়েছে। তো আমি বলছিলাম যে না, আমি পড়ে গিয়েছি, আমার পারফরমেন্স ভালো হয়নি। তো যাই হোক, যখন পুরস্কার ঘোষণা করার সময় আসলো, তো প্রথম পুরস্কার ঘোষণা হলো, দ্বিতীয় পুরস্কার ঘোষণা হলো, তৃতীয় পুরস্কার ঘোষণা হলো। আমার তো খুব আফসোস ছিলাম যে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি তো আজকে বিজয়ী হতে পারবো না। কিছুক্ষণ পরে ঘোষণা হলো তৃতীয় পুরস্কার আরো একজন পেয়েছে, মানে দুজন তৃতীয় পুরস্কার পেয়েছে, সেকেন্ড পজিশন আমি। তো দ্যাট মোমেন্টে আমি তো স্ট্যাচু হয়েছিলাম, আমার আম্মু আমাকে বলতেছে যে তোমাকে ডাকতেছে, তুমি মঞ্চে যাও, তুমি মঞ্চে যাও। তো মানে আমার জাস্ট বিলিভ হচ্ছিল না যে পরে গিয়েও আসলে বিজয়ী হওয়া যায়। আমরা টোটাল 80 জনের মতো পারফর্মার ছিলাম, 7 জন কন্টেস্ট্যান্টের মধ্যে আর কি। তো এইটা আমার জন্য আসলে খুব মেমোরেবল একটা মোমেন্ট, সেটা আমার মানে এই মুহূর্তে আমার মনে পড়লো যে শেয়ার করি। বাহ, থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আহ, তো আপু, আপনি বলছিলেন যে আম, নাচ আপনি আসলে পরিবারের থেকেই অনুপ্রাণিত হয়ে শিখেছেন। তো আম, ছোটবেলাতে ফ্যামিলিতে আপনাকে নাচ নিয়ে কোনো রকমের প্রবলেমের কি সম্মুখীন হতে হয়েছিল? না, ছোটবেলা থেকে আমি আসলে নাচ নিয়ে খুব সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলি থেকে, যেহেতু আমার বড় বোন নাচ করতো। আমার মা খুব সাংস্কৃতিক মনা, আমার বাবারও খুব সাপোর্ট ছিল। যেমন আমি বললাম যে আমি প্রথমে আমার আর্টের প্রতি ঝোঁক ছিল, বাট যেহেতু আমি নাচ দেখে দেখে খুব ভালো দ্রুত আমি নাচ তুলে ফেলতে পারতাম, তখন আমার বাবাই আমার মাকে বলে যে ওকেও নাচে ভর্তি করিয়ে দাও। তো আমার পরিবার থেকে আমি সবসময় সাপোর্ট পেয়েছি, ছোটবেলাও পেয়েছি, এখনো পাচ্ছি। তো পরিবার থেকে আসলে আমি কোনো বাধাও এরকম পাইনি। উম, আপু, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশের সংস্কৃতি আসলে নাচকে কিভাবে প্রভাবিত করেছে? বাংলাদেশের সংস্কৃতি নাচকে অনেকভাবে প্রভাবিত করে। যেমন বাংলাদেশ তো উৎসব মুখর দেশ, আমরা সবাই জানি। আমাদের কথায় আছে 12 মাসে 13 পার্বণ। আমাদের উৎসব, অনুষ্ঠান, পূজা পার্বণ এগুলো তো অনবরত লেগেই আছে। আমাদের 6 ঋতুর দেশ, 6 ঋতুতে 6 রকমের উৎসব হচ্ছে। আমাদের বাঙালি আরো যেসব ট্র্যাডিশন আছে, ট্র্যাডিশনাল উৎসব গুলো ও সবগুলো বাংলাদেশে পালন করা হয়। তারপর একটা উৎসব হচ্ছে গিয়ে আমি মনে করি যে একটা উৎসবে নানা স্তরের মানুষ
একত্রিত হয়। আর উৎসবে নাচ অনেক বড় একটা ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি তো নাচকে প্রভাবিত করছেই। আমি যদি একটু ক্লিয়ার করে বলি আপনাকে, যেমন পহেলা বৈশাখের উৎসব, সারা বাংলাদেশে পহেলা বৈশাখের উৎসব পালন করা হয়। তো আমাদের বাংলাদেশের লোক সংস্কৃতি আমাদের নাচকে দারুণভাবে প্রভাবিত করে। আমাদের লোকনৃত্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঐতিহ্যবাহী সাপুড়ে নৃত্য, আমাদের জেলে নৃত্য, বাউল নাচ, পুতুল নাচ। এখনো বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ মেলায় আমরা পুতুল নাচ দেখতে পাই। তো আমি যদি আপনাকে একটু ইন ডিটেইলে বলি, যেমন সাপুড়ে নৃত্যটা হচ্ছে যারা আমাদের বেদে জাতি, ঐতিহ্যবাহী বেদে জাতির জীবনধারা নিয়ে হচ্ছে সাপুড়ে নৃত্যটা তৈরি। আমরা সাপুড়ে নৃত্যের মাধ্যমে বেদে জাতির জীবনধারাটাই দেখতে পাই। তারা কিভাবে সাপ ধরছে, কিভাবে তারা বীণ বাজাচ্ছে, কিভাবে তারা সাপের খেলা দেখাচ্ছে। তো এই যে ট্র্যাডিশনাল যেই বিষয়টা, এটা সাপুড়ে নৃত্যের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়। তারপর বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের জেলে নৃত্যের মাধ্যমে একটা জেলে পরিবারের যে জীবনযাত্রা বা জীবন যে বৈচিত্র্য, সেটা কিন্তু জেলে নৃত্যের মাধ্যমে উঠে আসে। কিভাবে জাল ফেলে মাছ ধরা হচ্ছে, কিভাবে পলো দিয়ে মাছ ধরা হচ্ছে বা বর্ষা দিয়ে মাছ ধরা হচ্ছে। তো এই যে বৈচিত্র্য, যে সংস্কৃতি, এটা কিন্তু লোকনৃত্যের মাধ্যমে প্রকাশ পায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সংস্কৃতি আহ নাচের জন্য ও বেশ প্রভাব বিস্তার করে, যেহেতু আমি বলেছি যে আমাদের উৎসব মুখর বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আম, তো আপু আপনার কাছে আমি জানতে চাই নাচ আসলে কিসের বহিঃপ্রকাশ? নাচ আসলে একটা ভাষা, নাচের নিজস্ব একটা ভাষা আছে। আহ, আমি যদি একটু বুঝিয়ে বলতে যাই, যে নিজের মনের যে ভাব প্রকাশ আমরা করতে চাই, সেটা যদি আমরা সুর তাল লয়ের মাধ্যমে বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা যেটা প্রকাশ করি, সেটাকেই তো আমরা নাচ বলি। তো নাচ আসলে মনের ভাবটা প্রকাশের একটা ভাষা। তো আপু আপনার কাছে জানতে চাই বাংলাদেশের লোকনৃত্যের বৈশিষ্ট্যগুলো কি কি? লোকনৃত্যের বৈশিষ্ট্য হলো লোকনৃত্য খুব স্বতঃস্ফূর্ত। যেমন শাস্ত্রীয় নৃত্যের কঠিন শাস্ত্র নিয়ম আছে, শাস্ত্রীয় নৃত্য একটা গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে করতে হয়। লোকনৃত্যের এমন কোনো বিশেষ কোনো নিয়ম নাই, বা কোনো গ্রামাটিক্যাল কোনো রুলস বা কোনো ব্যাকরণ মেনে লোকনৃত্য হয় না। কোনো একটা জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য, মানে সেই জনগোষ্ঠীর ট্র্যাডিশন, তাদের কালচার, তাদের জীবনধারা, তাদের জীবন বৈচিত্র্য সবকিছু মিলিয়ে লোকনৃত্যের প্রকাশ। সেটা কিন্তু আমরা কোনো ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যে দেখতে পাই না। যেমন আমরা যদি শাস্ত্রীয় নৃত্য, কত্থকের কথা বলি, মণিপুরী বা ওড়িশি, ভরতনাট্যম, কুচিপুড়ি, মোহিনীঅট্টম, যে কোনো শাস্ত্রীয় নৃত্যের কথাই বলি না কেন, যে কোনো শাস্ত্রীয় নৃত্যের একটা মানে একটা বিশেষ নিয়ম বা একটা রুলস বা একটা মানে একটা নিয়মের মধ্যে দিয়ে শাস্ত্রীয় নৃত্য যায় বরাবরের মতো। কিন্তু লোকনৃত্যের কোনো এরকম ধরাবাঁধা কোনো নিয়ম বা কোনো ছন্দ শাস্ত্র বা কোনো জটিল নিয়মের মধ্যে দিয়ে লোকনৃত্য যায় না। লোকনৃত্য খুব সহজ সাবলীল এবং জীবনের খুব কাছাকাছি এবং স্বতঃস্ফূর্ত। তো আম, আপু আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশে কি কি ধরনের লোক উৎসব আছে এবং নাচ এটার সাথে কিভাবে সম্পৃক্ত? তো বাংলাদেশে নানান ধরনের উৎসব হয়। তার মধ্যে আমি যদি বলি আপনাকে, আপনি বুঝতে পারবেন যে কত ধরনের উৎসব বাংলাদেশে হয়। যেমন নবান্ন উৎসব। নবান্ন উৎসবটা হচ্ছে গিয়ে ধান কাটার যে উৎসব, নতুন ধান ঘরে ওঠার পরে সেই ধান কাটার যে উৎসবটা। পৌষ পার্বণ, পিঠে উৎসব, হিম উৎসব। তারপর হচ্ছে গিয়ে বৈশাখী উৎসব, বৈশাখী মেলা, গ্রামীণ বিভিন্ন তো এই বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আসলে নাচের মাধ্যমে উৎসবগুলোকে আসলে পালন করা হয়। আর একটা উৎসব মানে বিভিন্ন স্তরের মানুষের মেলবন্ধন। তো এই নানা উৎসবের মধ্য দিয়ে বা লোক উৎসবগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে মানে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, সেটাকে আসলে প্রকাশ করা হয় নাচের মাধ্যমে। তো প্রতিটা উৎসবেই হচ্ছে গিয়ে নৃত্য পরিবেশন তো অবশ্যই থাকে সাথে। তো আমি বলবো যে লোকনৃত্যটা হচ্ছে গিয়ে বাঙালি জাতির আহ, ঐতিহ্য প্রকাশের একটা বহিঃপ্রকাশ।
প্রতিটা উৎসবে আমি যেগুলো আপনাকে বললাম যে নবান্ন উৎসবে লোকনৃত্য করা হয়, বসন্ত উৎসবে লোকনৃত্য করা হয়, পৌষ পার্বণে লোকনৃত্য করা হয়। তারপর বাংলাদেশে দুর্গাপূজার উৎসবেও কিন্তু নাচ করা হয়। সরস্বতী পূজায় নাচ করা হয়। তো বিভিন্ন লোক সংস্কৃতি, লোক উৎসব এবং বিভিন্ন পূজা পার্বণের অনুষ্ঠান থেকে শুরু করে পহেলা বৈশাখ থেকে শুরু করে নববর্ষ থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু লোকনৃত্যের গুরুত্ব আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আপু, আপনার কাছ থেকে আমরা জানতে চাই লোকনৃত্যের ইতিহাস সম্পর্কে। আচ্ছা, লোকনৃত্যর ইতিহাস একদম প্রাচীন কাল থেকেই। এই কারণ আমি যদি আপনাকে আহ বলি যে খ্রিস্টপূর্ব ৩৩০০ সালেও ৩০০ সালে মিশরীয় দেয়াল চিত্র এবং ভারতের গুহা চিত্রেও লোকনৃত্যের অস্তিত্ব পাওয়া যায় বা লোকনৃত্যের ভঙ্গি পাওয়া যায়। তাহলে বোঝা যাচ্ছে যে লোকনৃত্যের ইতিহাস কতটা পুরানো, একদম আদিম যুগ থেকে। আর আদিম যুগ থেকে বলতে যখন শিকারের প্রস্তুতি, মানুষ শিকার করতো, শিকারের প্রস্তুতি নিত, যুদ্ধ আনন্দ প্রকাশের জন্য ছন্দবদ্ধ আন্দোলন করত, তো সে সময় থেকেও কিন্তু লোকনৃত্যের ভঙ্গি পাওয়া যায়। বাংলাদেশের লোকনৃত্য কি আমাদের বর্তমান প্রজন্মের কাছে পৌঁছাচ্ছে? এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিতে চাই, তো আমার ব্যক্তিগত মতামত আর কি, এটা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান প্রজন্ম আসলে লোক সংস্কৃতির প্রতি তাদের আগ্রহটা একটু কম। আমাদের যে বর্তমান প্রজন্ম তারা হচ্ছে একটু পাশ্চাত্য সংস্কৃতির প্রতি তাদের ঝোঁকটা একটু বেশি। যেমন তারা আসলে ফোক ডান্স বা ক্লাসিক্যাল ডান্সের থেকেও তারা আসলে মডার্ন ডান্সটা বেশি পছন্দ করছে, বা তারা কন্টেম্পোরারির দিকে ঝুঁকছে, তারা হিপ হপ ডান্স বা তারা রিমিক্স বা ফিউশন ডান্সের প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি। যেমন আমি যখন পারফর্ম করতে যাই, আমি যেহেতু ক্লাসিক্যাল পারফর্ম করি বা ফোক ডান্স পারফর্ম করি, অ্যাজ ফোক ডান্সার, আমাকে অনেক জায়গায় শুনতে হয় যে আপু একটা মডার্ন ডান্স করবেন। অনেক অনুষ্ঠানে আমাকে আমি তো তো আমি আমাকে ওটা অনেকবার শুনতে হয়েছে, অনেকবার ফেস করতে হয়েছে, ইনফ্যাক্ট করতে হয়েছে। আমিও আসলে ফিউশন অনেক ডান্স করছি বা করি অনেক সময়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কারণ অডিয়েন্স ডিমান্ড, ওটা দর্শক চাচ্ছে যে তারা ফিউশন ডান্স দেখতে চাচ্ছে, বা তো যেহেতু আমরা শিল্পী হিসাবে আমাদের তো দর্শকের চাহিদাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হয়। তো আমি যেটা বলবো যে নতুন জেনারেশন বা বর্তমান যে প্রজন্ম, তাদের আমার কাছে মনে হয় যে তাদের লোক সংস্কৃতির প্রতি বা আমাদের যে ফোক কালচার বা আমাদের যে ট্র্যাডিশনাল যে আমাদের যে রুট, আমাদের যে আহ, বাংলাদেশের মানে কি বলবো যে আমাদের আহ, যে ট্র্যাডিশনাল যে কালচার গুলো, এগুলোর থেকে তাদের হচ্ছে গিয়ে মানে পাশ্চাত্য দেশের কালচারের প্রতি আগ্রহটা বেশি। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে মনে হচ্ছে যে নতুন প্রজন্মের আসলে লোকনৃত্যের সাথে সম্পৃক্ততা একটু হয়তো বা কম। তবে আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন ডান্স ডিপার্টমেন্ট চালু করা হচ্ছে, নৃত্যকলা বিভাগ বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ চালু করা হচ্ছে। তো সেখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, এবং যারা আসলে তাদের হয়তোবা শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই ভর্তি হচ্ছে, বা তারা আসলে শিল্পী তৈরি হতে চাচ্ছে, তো সেখানে প্রচুর ছেলেমেয়েরা বর্তমানে এই বিষয়টাকে স্টাডির বিষয় হিসেবে নিচ্ছে, পড়াশোনার বিষয় হিসেবে নাচটাকে নিচ্ছে। তারা কেউ 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 উচ্চশিক্ষা তো গ্রহণ করতেছে দেশে এবং দেশের বাইরে গিয়েও করছে। তো তারা বেশ ভালো কাজ করছে, তো তারাও নতুন প্রজন্মেরই একটা অংশ। তো এটা আমার খুব ভালো লাগছে। তবে আমার মনে হয় যে আবার নতুন প্রজন্মের আরেকটা অংশ আসলে লোক সংস্কৃতি বা ফোক কালচারের প্রতি ইন্টারেস্ট। আম, তো আপু, আপনার নাচ নিয়ে অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এখন তো আমাদের দর্শকের জন্য আপনার একটা নাচ আমাদেরকে দেখাতেই হবে। পলাশতলির মাঠে সোনা চুরির হাটে কোপাই নদীর ঘাটে তাদের গেল মন বাউল গানের সারি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন
আপনার কাছে জানতে চাই আপনার নাচ শেখার পেছনে অনুপ্রেরণা আসলে কাদের কাছ থেকে পেয়েছিলেন? আহ, আমার নাচের ইন্সপিরেশন কারা সেটা জানতে চাচ্ছেন? আম, জি। এক্ষেত্রে আমি বলবো যে আমার নাচের সব থেকে বড় ইন্সপিরেশন হচ্ছে গিয়ে আমার যে নৃত্যগুরু ফারহানা চৌধুরী বেবি, তিনি। আমি বেবি আপার থেকে এখনো হচ্ছে গিয়ে শিখি। ইভেন বেবি আপা তিনি অত্যন্ত ভালো একজন কোরিওগ্রাফার, তার কোরিওগ্রাফি খুবই চমৎকার। শুধুমাত্র আমি তার ছাত্রী বলে বলছি না, এটা নৃত্যাঙ্গনে সবাই বলে। তারপর হচ্ছে ওনার মানে প্রতিটা জিনিস উনি এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, মানে ওনার ইনস্ট্যান্ট সবকিছু ম্যানেজ করার পাওয়ার এত সুন্দর। হয় না বড় বড় অনুষ্ঠানে ছোট ছোট অনেক সমস্যার তো সৃষ্টি হয়ে যায়, হয়তো প্রপস নিয়ে বা ড্রেস নিয়ে। তো হয়তো কেউ কোনো একটা কস্টিউম টানতে ভুলে গেল বা কোনো কিছু, বাট বেবি আপা সবকিছু এত সুন্দরভাবে ম্যানেজ করায়, হ্যান্ডেল করায়, ইনস্ট্যান্ট ওনার কাছে সলিউশন পাওয়া যায়। তো জাস্ট আমি জাস্ট অবাক হয়ে দেখি যে এটা হয়তো বেবি আপা বলেই সম্ভব। তো আমি তারপর হচ্ছে ওনার শুধুমাত্র নাচ শেখা না, নাচের শ্বাসটাও কেমন হবে এটাও কিন্তু আমার বেবি আপা থেকে শেখা। তো আমি ছোট থেকে যেহেতু ওনার হাতেই মানে তৈরি হয়েছি, আমার বা ওনার হাতে শুধু আমি না, বেবি আপার হাতে যারা যত শিল্পী তৈরি হয়েছে সবাই হয়তো আমার সাথে একমত হবে, আমি জানি। তো ছোট ছোট বিষয়গুলো, নাচের শ্বাসটা কেমন হবে, নাচের হচ্ছে কি রঙের চুড়ি পরতে হবে, টিপটা কতটুকু পরতে হবে, কিভাবে আমি সেটাও সে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদেরকে শেখাতেন। যে সুন্দর করে সাজবে, ব্রাইট মেকআপ করবে, সুন্দর করে সাজতে হবে। ইভেন আমি আমি দেখতাম ছোট থেকে বেবি আপা কিভাবে আলতা পরছে, উনি কিভাবে কত বড় টিপ পরছে। তো ওনাকে আমি ফলো করতাম। আমার যদি নাচের আইডল বলি তাহলে আমি সেটা বলবো বেবি আপা, মানে উনি উনি আমার সব থেকে বড় ইন্সপায়ারেশন আমার নাচের ক্ষেত্রে। আর হচ্ছে প্রচন্ড এনার্জেটিক একজন পার্সন, ওনাকে আমি কখনো ক্লান্ত হতে দেখি নাই। আরেকজনের নাম বলবো, উনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র এবং গুণী নৃত্যশিল্পী, আমার ভীষণ পছন্দের একজন মানুষ। তিনি হলেন সাদিয়া ইসলাম মৌ। তো মৌ আপার সাথে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, অনেকবার পারফর্ম করেছি। মৌ আপাকে আমি খুব কাছে থেকে দেখেছি। তো মৌ আপার সাথে আমার স্টেজ শেয়ার করার অনেকবার সুযোগ হয়েছে। তো ওনার বিষয়ে যদি আমি বলি, কা- উনিও আমার এক ধরনের অনুপ্রেরণা। ওনাকে দেখে শেখার অনেক কিছু আছে, আমি নিজে অনেক কিছু শিখেছি। উনি খুব ডিসিপ্লিন এবং খুব পারফেকশন প্রিয় একজন মানুষ। নাচের প্রতিটা মুদ্রা পারফেক্ট হতে হবে। ইভেন উনি খুব রিহার্সাল ফ্লোরে খুব অ্যাক্টিভ একজন মানুষ। সব সময় বলতেন যে রিহার্সালটা খুব ভালো করে করতে হবে, যদি রিহার্সালটা খুব ভালো হয় তাহলে পারফরমেন্সটাও খুব ভালো হবে। রিহার্সালটা আমি ভালো করে করব না, আমি মঞ্চে গিয়ে ভালো করে ফেলবো, এটা আসলে ভাবা যাবে না। একটা ভালো পারফরমেন্স করার জন্য রিহার্সালটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে ভালো করে রিহার্সালটা করতে হবে। এটা আমি মোয়াপার থেকে শিখেছি। আমি আমার আরেকজন নৃত্যগুরুর কথা বলবো, সেটা হচ্ছে আমার উচ্চাঙ্গ নৃত্যের গুরু সাজু আহমেদ। আহ, উনি খুব পাংচুয়াল একজন পার্সন, উনিও আমার কাইন্ড অফ ইন্সপিরেশন। ওনার থেকে আমি শিখেছি নাচটাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, শুধু ভালোবাসা না, কিভাবে নাচটাকে ভক্তি করতে হয়, নাচে ব্যবহৃত প্রত্যেকটা জিনিসকে কিভাবে ভক্তি করতে হয়, ঘুঙুরটাকে পর্যন্ত কিভাবে মানে ঘুঙুরটাও কতটা রেসপেক্টফুল, বা ঘুঙুরটাকে পর্যন্ত কিভাবে ভক্তি করতে হয়। এই জিনিসটা বা একটা নাচের টিচার দেখে বা যারা আমাদের নিত্য গুরু, যাদের হাতে আমাদের হাতে খড়ি, তাদেরকে কিভাবে সম্মান করতে হয়, এই জিনিসটা আমি শিখেছি সাজু আহমেদ স্যারের কাছ থেকে। তো আসলে আমার পছন্দের আরো অনেক নাম আছে, আমি আসলে বলে তো শেষ করতে পারবো না। তো আমার পছন্দের আহ, অনেক নৃত্যশিল্পী, অনেক গুণী নৃত্যশিল্পী আছে, যারা প্রত্যেকে আমার অনুপ্রেরণা। আমি প্রত্যেককে দেখে আমি শিখি, প্রত্যেককে দেখে আমি অনুপ্রাণিত হই। তো আসলে এটা আমি বললে আমার আরো অনেক সময় লেগে যাবে। আপনার কাছে একটু সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে চাই। সোশ্যাল মিডিয়া কি নৃত্যশিল্পীদেরকে সাহায্য করছে? উম, এটার পজিটিভ এবং নেগেটিভ দুইটা ধরন সম্পর্কেই জানতে চাই। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার আসলে পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। বিশেষ করে আমরা যারা নৃত্যশিল্পী, তো পজিটিভ দিকটা হচ্ছে গিয়ে আহ
নাচটা হয়তো মানুষের কাছে পৌঁছাচ্ছে খুব সহজে। হয়তো একটা নাচের অনুষ্ঠান হচ্ছে, নাচের অনুষ্ঠানে হয়তো আহ, অনেক মানুষ হয়তো যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করছে বা যারা হচ্ছে গিয়ে দর্শক আসে তারা তো দেখছে, কিন্তু যারা হচ্ছে ব্যাটিং করছে না তারাও হয়তো সোশ্যাল মিডিয়াতে নাচের অনুষ্ঠানের ভিডিওটা আমি আপলোড করে দিলাম, সেখানে হয়তো অনেক মানুষ তো দেখতে পাচ্ছে, বা তারা হচ্ছে যারা মঞ্চে গিয়ে নাচ দেখছে না বা যাদের মঞ্চে গিয়ে আসলে নাচ দেখার অভিজ্ঞতা নেই তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু নাচের অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছে। এটা একটা পজিটিভ দিক আমি বলবো। আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নৃত্যশিল্পী নাচ শিখাচ্ছে, এখন অনেকে অনলাইন ক্লাস করাচ্ছে, অনেকে হয়তো খুব ভালো নাচের কোয়ালিটি আছে, খুব ভালো নাচের ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সে হয়তো বা মানে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বউভাবে শিখাতে পারছে না। সেক্ষেত্রে সেটা একটা অনলাইন ক্লাসের মাধ্যমে সে তার স্কিল গুলো সে অন্যের সাথে শেয়ার করতে পারছে, বা যার হয়তো বা নাচের প্রতি খুব আগ্রহ আছে কিন্তু হয়তো বা ফ্যামিলি থেকে হয়তো ওরকম সাপোর্ট নাই, বা একাডেমিতে গিয়ে আসলে শেখার মতো ও, একাডেমিতে গিয়ে আসলে শেখার মতো পরিস্থিতি নেই, সেক্ষেত্রে সে কিন্তু অনলাইন থেকে ইজিলি হয়তো শিখতে পারছে বা অনলাইন ক্লাস করতে পারছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ দিক, এটা আমি বলবো। আর নেগেটিভ দিক যদি বলতে হয়, আমি জানি না আমার সাথে অন্যরা একমত হবে কিনা। নেগেটিভ দিক বলতে এখন আমি অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক ফেসবুক পেজ আছে যারা হচ্ছে ডান্সার, বা তারা তাদের নাচের ভিডিও আপলোড করছে, তারা বিভিন্ন গানে তারা নাচ পরিবেশন করছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আসলে নাচের কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নাই, বা হাতে কলমে যে হাতে খড়ি সেই জিনিসটা হয়তো বা তাদের মধ্যে নেই। তারা হয়তো মানে ঠিক জানতে পারছে না যে মুদ্রা কি জিনিস, তারা জানতে পারছে না যে রস কি জিনিস, এক্সপ্রেশন কি জিনিস। তারা হয়তো নাচের যে বেসিক শিক্ষাটা হয়তো বা তারা হয়তো নিতে পারছে না, বাট নাচের প্রতি তাদের আগ্রহ আছে বা তারা নাচতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে একটা পেজ খুলে তাদের মতো করে নাচের ভিডিও আপলোড করছে, বা তাদের হচ্ছে গিয়ে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হয়তো শিখছে না, শেখার প্রতি আগ্রহ নাই, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নিজেকে এক্সপ্লোর করতেছে ডান্সার হিসেবে, এবং তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানেও দেখছে যে নাচের অনুষ্ঠান করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। কিন্তু আসলে কিন্তু তারা আসলে নাচের যে বেসিক ধারণাটা বা যে একাডেমিক যে শিক্ষাটা সেটা হয়তো বা তাদের নেই। তো সেই ক্ষেত্রে যেই আরেকজন নৃত্যশিল্পী যে যার হয়তো অত ফ্যান ফলোয়ার নাই, বাট সে হয়তো বা অনেক কষ্ট করে নাচ শিখছে, অনুশীলন করছে, হার্ড ওয়ার্ক করছে, কিন্তু বা নিয়মিত মঞ্চে পারফর্ম করছে, কিন্তু তার হয়তো প্রচারটা বা প্রসারটা ওভাবে নাই। তো এটা আমি বলবো একটা সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ দিক, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ, যে কেউ আসলে এখন বর্তমান যুগে আমরা সবথেকে যেটা বেশি বলি যে ভাইরাল যুগ, যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এত ভাইরালের মাঝে আসলে অনেক গুণী শিল্পীরা বা অনেক গুণী মানুষরা কিন্তু আসলে পিছিয়ে যাচ্ছে। এটা মনে হয় আমার সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ দিক। আমার মনে হয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না অন্যরা আমার সাথে একমত হবে কিনা। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে আপনার অনুভূতি আমাদেরকে শেয়ার করার জন্য। আহ আপু, একজন নারী নৃত্যশিল্পী হিসাবে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি আসলে আপনাকে হতে হয়েছে? প্রচুর। আমার মনে হয় প্রত্যেকটা নৃত্যশিল্পী অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায়। মানে আমি যদিও আমার পরিবার থেকে বরাবরই খুব সাপোর্ট পেয়েছি, আমার পরিবার লোক আমাকে, আমার বাবা, আমার মা, আমার বোন সবাই, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাই আমার নাচের ব্যাপারে খুব সাপোর্টিভ। কিন্তু আমার পরিবারের বাইরে যারা আছেন, যারা আমার আহ খুব কাছের মানুষ, তাদের তাদের কাছেও আমাকে শুনতে হয়েছে যে নাচ তো ভালো জিনিস না, নাচ করে কি হবে, নাচ কেন করো। তাদের কাছেও আমাকে শুনতে হচ্ছে যে আহ আহ, নাচ ছেড়ে দাও। এটা সব থেকে বড় চ্যালেঞ্জ, যে যারা আসলে বলে যে নাচ ভালো জিনিস না, তাদেরকে আসলে আমরা নৃত্যশিল্পী তাদের কাছে আমরা বুঝাতে পারি না যে আসলে এটা একটা নৃত্য শৈলী, একটা শিল্প চর্চা, বা আহ এটা একটা শেখার বিষয়, বা এটাতে কোনো নাচের মধ্যে কোনো অশালীন বিষয় নেই, এটা একটা শালীন শিল্প চর্চা, বা আমি একজন শালীন শিল্পী। যেটাই তাদেরকে বুঝাতে চাই না কেন, বাট কিছু মানুষ আছে এরা কিছুতেই মানে নাচটাকে একসেপ্ট করতে পারে না। আমাদের সোসাইটিতে এখন অনেক মানুষ আছে যারা নাচটাকে এখনো
একসেপ্ট করতে পারে না। নিজেরা তারা বলে যে না, নাচ তো ভালো জিনিস না। মানে তাদের ধারণাটা এরকম যে সেজেগুজে মঞ্চে উঠে পারফর্ম করা এটা আসলে ভালো জিনিস না। এরকম অনেকের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে যে নাচ ছেড়ে দাও, নাচ করে কি হবে। Even এখনো এটা অনেকের কাছে আমি আমি এখনো শুনি। তো আমার অনেক কাছের মানুষদের কাছ থেকে আমাকে এটা আমাকে আমাকে শুনতে হয়েছে। আমার মনে হয় যে এটা প্রত্যেকটা নৃত্যশিল্পীকেই মানে এটা ফেস করতে হয়। তো নৃত্যশিল্পীদের কাছে তো এটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি। আরেকটা বিষয় আমি একটু বলবো যে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে নাচের শিল্পীরা আসলে তাদের পারিশ্রমিকটা সঠিকভাবে আসলে পায় না। হ্যাঁ, অনেকে হয়তো এখন অনেক তরুণ নৃত্যশিল্পী অনেক ভালো ভালো কাজ করছে, তারা নাচটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে বা তারা বেশ ভালো এটা থেকে পারিশ্রমিক পাচ্ছে। তবে আমি বলবো যে সবাই না, সবাই পাচ্ছে না। কারণ আহ, নাচের অনেক শিল্পী আছে যারা খুব শখ করে খুব ভালোবেসে হচ্ছে নাচটা করতে আসে, কিন্তু দেখা যায় যে আসলে একটা সময় দেখা যায় সঠিক পারিশ্রমিক পায় না বলে পরে আর ধরে রাখতে পারে না, তখন আসলে তাদের নাচ থেকে সরে যেতে হয়, আসলে উপায় থাকে না যে আমি আসলে নাচটা কন্টিনিউ করব। দেখা যায় একটা নাচের অনুষ্ঠান করলে তো একটা নামমাত্র পারিশ্রমিক যদি নাচের শিল্পীরা পায়, সেক্ষেত্রে একটা নাচের একটা পারফরমেন্সের পিছনে অনেক খরচ থাকে, তার ড্রেস থেকে শুরু করে মানে কস্টিউম, প্রপস, মেকআপের পিছনে সবকিছু মিলিয়ে কিন্তু অর্নামেন্টস সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যায় অনেকটা খরচ একটা নাচের অনুষ্ঠানের পিছনে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন নামমাত্র একটা পারিশ্রমিক পেলে কিন্তু সেই খরচটা অনেক সময় দেখা যায় যে উঠে আসে না। তো অনেক আমি বলবো যে অনেক সম্ভাবনাময় অনেক সম্ভাবনাময় শিল্পী যারা আসলে নাচটাকে ভালোবাসে বা নাচটাকে নিয়ে আসলে কিছু একটা করতে চায় বা এটাকে আসলে প্রফেশন হিসেবে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, কিন্তু যখন দেখে যে তারা পরিশ্রমের তুলনায় আসলে যোগ্য পারিশ্রমিকটুকু পাচ্ছে না, সেক্ষেত্রে তখন তারা একটা সময় আসলে পিছিয়ে পড়ে। এটাও একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। হুম, হুম। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার নাচ নিয়ে এই অভিজ্ঞতা বলার জন্য। আম, আপু ভবিষ্যতে নাচ নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে? আহ সে নাচ নিয়ে পরিকল্পনা তো অবশ্যই আছে, যেহেতু অনেক বছর ধরে নাচের সাথে আছি। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমার নিজে একটা নাচের একাডেমি আমি খুলবো, সেখানে আমি নতুন প্রজন্মকে নাচের শিক্ষা দিব। অলরেডি আমি এখন নাচের টিচার, আমি ঝংকার ললিতকলা একাডেমিতে ডান্স শেখাচ্ছি। আমার নাচের বাচ্চাগুলো বেশ ছোট ছোট বাচ্চা, but আমার খুব ভালো লাগে। আমি প্রতি সপ্তাহে অপেক্ষা করি যে কবে ওদের সাথে আমার ক্লাস হবে আর কবে আমি হচ্ছে ওদের ক্লাস নিব। বেশ মিষ্টি বাচ্চাগুলো। তো এখন আমি মানে একটা একাডেমিতে আসলে নিযুক্ত আছি, কিন্তু আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার নিজে একটা একাডেমি আমি করব নাচের উপরে। আর নাচ নিয়ে আমার গবেষণা করারও ইচ্ছা আছে। আমি এখনো সেরকম সুযোগ মানে সময় সুযোগ আসলে করে উঠতে পারিনি, কিন্তু আমার পরিকল্পনা আছে। আপু নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের জন্য আপনার পরামর্শ কি? আহ নতুন প্রজন্মের নৃত্যশিল্পী বা যারা নতুন শিল্পী তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে অনুশীলনের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো হার্ড ওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছেড়ে দিলে হবে না। তো নিজের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য বা নিজের আর নাচের প্রতি যে ভালোবাসা সেটা যদি থেকে থাকে তাহলে আহ, নাচ প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আম, আপনার অনেক মূল্যবান সময় থেকে আজকে আমাদের জন্য সময় বের করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। তো আমার এক্সপিরিয়েন্স গুলো আমি আজকে শেয়ার করতে পারলাম অভিজ্ঞতার মাধ্যমে। তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমি আসলে জানি না দর্শকদের কেমন লাগবে। তবে আমি সবাইকে ধন্যবাদ দিব, দিয়ে শেষ করব আর বলবো যে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করব আর বলবো যে আসলে লোকশিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে, লোকনৃত্যটাকেও বাঁচিয়ে রাখতে হবে। নতুন প্রজন্মকেও বলবো যে আসলে যতই আমরা পাশ্চাত্য সংস্কৃতির প্রতি ঝোঁক থাকুক না কেন, আমাদের যে রুট বা ট্র্যাডিশন লোক সংস্কৃতি আসলে ভুলে গেলে চলবে না। লোক সংস্কৃতিটাকে গুরুত্ব দিতে হবে।